শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের এখানে প্রথম রোজা আজকে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেটি নিয়ে আসলে বাংলাদেশ সহ বিশ্বের অনেক জায়গায় এখন কথা হচ্ছে। সেটা হচ্ছে আমাদের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের জেনার ইনস্টিটিউটে যে ভ্যাকসিনটা তৈরি হচ্ছে। আমরা জানি গতকাল তার ট্রায়াল শুরু হয়েছে এবং আজকে আমরা কথা বলবো এই ভ্যাকসিনটা আসলে কি, কিভাবে তৈরি করা হয়েছে এবং এই ট্রায়াল গুলো যে বলা হচ্ছে যে সময় লাগবে 6 মাস বা আরো বেশি বলা হচ্ছে, এই ট্রায়াল গুলো বলতে আসলে কি বোঝা যায়, কিভাবে করা যায় সেটা আমরা জানার চেষ্টা করব এবং আমরা দেখবো আসলে এটা কতটুক ইতিবাচক ভাবে আমরা নিতে পারি এবং আসলে কতটুক সময় আসলে এখানে লাগতে পারে সেটা নিয়ে আলোচনা করব। আমার সাথে আজকে আছে আমাদের কচি ভাই শামীর মুনতাজির এবং আমাদের ম্যাক মোহাম্মদ আনিসুল করিম। তো শুরু করা যাক। আমি প্রথমে শামীরের কাছে চলে যাব। এক সেকেন্ড। সো আমি প্রথমে আজকে চেষ্টা করব সবাইকে ভ্যাকসিন নিয়ে একটা ওভারঅল অক্সফোর্ডের ধারণা দেওয়ার। আমি অলরেডি দেখতে পাচ্ছি মোটামুটি 70 জনের মতন আমাদের সাথে এই ভিডিওতে জয়েন করেছেন। আপনারা অক্সফোর্ডের এই ভ্যাকসিন ট্রায়াল নিয়ে কি ধরনের ইনফরমেশন জানতে চান আমাদেরকে এখন কমেন্ট করে জানান, এবং আমি চেষ্টা করব সবাই মিলে সেই প্রশ্নগুলো ডিসকাস করে একটা উত্তর দেওয়ার জন্য। যেহেতু অক্সফোর্ডের ট্রায়াল আপনারা বুঝতেই পারছেন, স্বভাবতই আমরা সবাই একটু এক্সট্রাক্টেড এটা নিয়ে। তো আমি আর সময় ক্ষেপণ না করে সবাইকে বলবো আপনারা ভিডিওটা শেয়ার করে দিন এবং আমরা মেইন আলোচনায় চলে যাই। এবং আমি আপনাদের কাছে একটা প্রেজেন্টেশন দিয়ে দেখানোর চেষ্টা করব অক্সফোর্ডের এই ভ্যাকসিনের আদ্যোপান্ত। তো আমরা কথা বলছি অক্সফোর্ড ইউনিভার্সিটির যে ভ্যাকসিন ট্রায়াল গতকাল থেকে শুরু হয়েছে করোনা ভাইরাসে সেটা নিয়ে। সো প্রথম যে প্রশ্নটা, কে এই ভ্যাকসিন বানিয়েছে? তো অক্সফোর্ডের মেডিকেল সায়েন্স ডিভিশনের একটা ডিপার্টমেন্ট রয়েছে, নাফিল ডিপার্টমেন্ট অফ মেডিসিন, বা যেটাকে আমরা এনডিএম বলে থাকি। আমাদের মধ্যে এখানকার কোচি ভাইও এনডিএম এর ছাত্র, যার কারণে সে একটু বুক ফুলিয়ে বসে আছে। সো এনডিএম ডিপার্টমেন্টের প্রফেসর সারা গিলবার্ট, যিনি অনেক দিন ধরেই ভ্যাকসিন বানানোর কাজ করেন, সারা গিলবার্ট এবং তার দল মিলে এই ভ্যাকসিনটিকে ডিজাইন করে এখন হিউম্যান ট্রায়ালে নিয়ে গিয়েছে। সারা গিলবার্ট এর পূর্বেও ইবোলা এবং মার্স ভাইরাসের জন্য ভ্যাকসিন বানানোর জন্য কাজ করেছে, বা সেই ভ্যাকসিনগুলো কোনোটাই কিন্তু এখন পর্যন্ত বাজারে আসেনি। সো তার ভ্যাকসিন নিয়ে কাজ করার অভিজ্ঞতা আছে, যেখান থেকেই আমরা আজকে মোটামুটি করোনা ভাইরাসের এই ভ্যাকসিনটার দিকে যাচ্ছি। তো প্রথম এর পরবর্তী যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে ভ্যাকসিনটা কিভাবে বানানো হয়েছে। খুব সহজে যদি বলতে চাই, আপনারা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে করোনা ভাইরাস, এবং দেখতে পাচ্ছেন এর বাইরে অনেকগুলো লাল লাল কাটা আছে, যেটাকে সে চাবি হিসাবে ব্যবহার করে আমাদের দেহের কোষের ভেতর প্রবেশ করে। এখন প্রথমে সারা গিলবার্টের দল এই যে লাল লাল কাটাগুলো, এই কাটা তৈরি করে যেই ডিএনএটা, যেই জিনটা, সেই জিনটাকে তারা বের করে আলাদা করেছে। তাহলে জিন ফর স্পাইক প্রোটিন, এটাকে তারা করোনা ভাইরাস থেকে নিয়েছে। এটা নেওয়ার পর তারা কি করলো, তারা একটা ভেক্টর নিল। ভেক্টর মানে হচ্ছে বেসিক্যালি যে ডেলিভার করে, ডেলিভারি মানে আমাদের দেশে পাঠাও যেমন খাবার ডেলিভার করে, এই ভেক্টর গুলো এসে ভ্যাকসিন ডেলিভার করতে পারে। কিভাবে সেটা একটু দেখা যাক। এই ভেক্টরটা আসলে একটা দুর্বল ভাইরাস, আপনারা দেখতেই পাচ্ছেন এটার নাম হচ্ছে অ্যাডিনো ভাইরাস, এবং এটা যে অক্সফোর্ড বানিয়েছে সেটা কিন্তু নাম থেকেই বোঝা যাচ্ছে, চ্যাড অক্স 1। এটা সারা গিলবার্টের অনেক দিন ধরে বানানো ভেক্টর, যেটাকে তারা কন্টিনিউয়াসলি বিভিন্ন ভ্যাকসিনের জন্য ইউজ করে। তো অ্যাডিনো ভাইরাস হচ্ছে একটা ইনফ্লুয়েঞ্জার মতন জ্বর সৃষ্টিকারী ভাইরাস, যেটা শিম্পাঞ্জিকে অ্যাটাক করে, এবং এটাকে এমন ভাবে এই ভেক্টরটাকে বানানো হয়েছে, এই ভেক্টরটা মানুষের কোষের ভেতরে প্রবেশ করতে পারে কিন্তু কোনোভাবেই বাচ্চা দিতে পারে না। এটা খুবই 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 ইম্পর্টেন্ট। এটা ভ্যাকসিনের ভেক্টর হওয়ার একটা বড় বৈশিষ্ট্য। সে কোনোভাবেই বাচ্চা দিতে পারবে না, সে শুধু ডেলিভারি করতে পারবে। এটাই হচ্ছে ভাইরাস আর ভ্যাকসিনের মেইন ডিফারেন্স। ভাইরাস বাচ্চা দেয়, এই কারণে আমরা ক্ষতিগ্রস্ত হই, বাট ভ্যাকসিনটা বাচ্চা দিবে না। সো তারা এই স্পাইক প্রোটিনের জিনটাকে নিয়ে এই ভেক্টরের ভেতর ঢুকালো, ঢুকিয়ে এই যে চ্যাড অক্স 1nCoV-19 এই বিশাল নামের একটা ভ্যাকসিন তারা বানালো। তার মানে ভ্যাকসিনটা হচ্ছে একটা দুর্বল প্রজাতির ভাইরাস, যে তার ভেতরে এই লাল লাল কাটা তৈরি করার একটা নকশা নিয়ে ঘুরছে। তারপরে এই 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 ভ্যাকসিনটাকে সুন্দর মতন ইনজেকশন দিয়ে গতকাল থেকে হিউম্যানের বডিতে দেওয়া শুরু হয়েছে।
তো এটা হচ্ছে ভ্যাকসিনটা কিভাবে বানানো হলো সেই গল্প। মানে হচ্ছে আমরা একটা ভাইরাস থেকে তার কাটার যে বৈশিষ্ট্য সেটা নিয়ে আমরা একটা ভেক্টর বা একটা মৃত ভাইরাসের ভেতর ঢুকিয়েছি। এই মৃত ভাইরাসটাকে দিয়ে আমরা এটা হিউম্যানের বডিতে ডেলিভার করছি। আপনার মনে প্রশ্ন হতে পারে, আমরা শুধুমাত্র এই যে জিনটা সেটা নিয়ে পুশ করলাম না কেন? কারণ শুধুমাত্র যে ডিএনএ, আরএনএ এটা কোষের মধ্যে ঢুকতে পারবে না। ভ্যাকসিনটা কাজ করবে না। কোষের মধ্যে ঢুকতে হলে এই ভেক্টরটা খুব দরকার। আমি আবারও বলেছিলাম ভেক্টরটা হচ্ছে ডেলিভারি ম্যানের মতন। তো এখন আমরা দেখি কোষের মধ্যে ঢোকার পর কিভাবে ভ্যাকসিনটা কাজ করবে। হাউ দ্য ভ্যাকসিন উইল ওয়ার্ক। আপনারা দেখতে পাচ্ছেন এই যে অ্যাডিনো ভাইরাস ভেক্টর দিয়ে যে ভ্যাকসিন বানানো হচ্ছে, এটা হচ্ছে হিউম্যানের কোষের যে প্রাচীর বা দেয়াল, সেটা ভেক্টরটা গিয়ে এই দেয়ালের সাথে বন্ধন তৈরি করে ভেতরে প্রবেশ করবে এবং তার ভেতরে যে ওই কাটা তৈরি করার যে জিন সেটা সে নিয়ে যাবে এবং জিনটার থেকে সে প্রোটিন তৈরি করবে এই বিশাল প্রসেসের মধ্য দিয়ে। বারবার মনে রাখতে হবে, সে শুধুমাত্র জিন থেকে প্রোটিন তৈরি করবে, কোনোভাবেই সে বাচ্চা দিতে পারবে না। বাচ্চা দিলে সে আসলে ডেঞ্জারাস ভাইরাসই হয়ে যেত। সো সে এখন শুধু প্রোটিন তৈরি করবে এবং কোন প্রোটিনটা তৈরি করলো? সে তৈরি করলো, যদিও এটা একটা অ্যাডিনো ভাইরাস, সে তৈরি করছে করোনা ভাইরাসের কাটার প্রোটিন। এবং এটা খুবই ইম্পর্টেন্ট। এটাই হচ্ছে জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর মজা, যে একটা ভাইরাসকে আপনি আরেকটা ভাইরাসের জিনিস বানিয়ে দিচ্ছেন। যখনই একটা সুস্থ শরীরের ভেতরে এই প্রোটিন তৈরি হবে, সুস্থ শরীর এইটাকে শত্রু মনে করবে, কারণ এটাকে তো সে নরমালি দেখে অভ্যস্ত না। এবং আমাদের শরীরে আমাদের যে ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা, সে এই প্রোটিনের এগেইনস্টে, এই যে কাটার প্রোটিন সেটার এগেইনস্টে উঠে পড়ে লাগবে। এবং আমাদের শরীরের বি সেল এবং টি সেল নামক কিছু পুলিশ আছে যারা এই ভ্যাকসিনের এই প্রোটিনগুলোকে দমন করার জন্য এই সবুজ সবুজ যে ওয়াই আকৃতির জিনিসটা দেখা যাচ্ছে, এটাকে বলা হয় অ্যান্টিবডি। এই সবুজ সবুজ ওয়াই আকৃতির জিনিসটাকে সে তৈরি করবে এবং এই তার বডির মধ্যে এই সবুজ সবুজ ওয়াই আকৃতির অ্যান্টিবডি থেকে যাবে। এটা থাকলে এখন কি সুবিধা, এখন দেখা যাক। এই ভ্যাকসিনেটেড মানুষটা ভবিষ্যতে যখন আসলে করোনা ভাইরাস দিয়ে ইনফেক্টেড হবে, যেহেতু তার শরীরে এই অ্যান্টিবডি আছে, অ্যান্টিবডিটা গিয়ে ভাইরাসের চারপাশে এরকম ভাবে বাইন্ড করবে, তাকে আটকে ফেলবে এবং ভাইরাসটাকে কোষে ঢোকার আগেই মেরে ফেলবে। তাহলে চিন্তা করুন, ভাইরাস আপনার শরীরে ঢুকলো কিন্তু কোষের মধ্যে ঢুকতে পারলো না, তার মানে ভাইরাস বাচ্চা দিতে পারবে না, ভাইরাস সমস্যা করতে পারবে না। খুব সিম্পলি এইভাবে ভ্যাকসিনটা কাজ করবে। আমরা একটা দুর্বল ভাইরাস দিয়ে করোনা ভাইরাসের বৈশিষ্ট্যকারী কাঁটাযুক্ত যে প্রোটিনটা সেটা তৈরি করে বডির মধ্যে আগে থেকে কিছু পুলিশ মজুত করছি, যাতে করে ভবিষ্যতে যখন করোনা ভাইরাস আমাদেরকে অ্যাটাক করবে সেটা কোষে ঢোকার আগেই মারা যায়। এখন আমরা ভ্যাকসিন কিভাবে কাজ করবে এটা হয়তো বুঝলাম। এখন আমরা দেখি ট্রায়ালটা কিভাবে কাজ করবে। এইটা খুবই ইম্পর্টেন্ট, খুবই মানে গতকাল থেকে যা শুরু হচ্ছে এটাই হচ্ছে তার গল্পটা। এই ট্রায়ালে ২ গ্রুপ হিউম্যান থাকবে। এক গ্রুপকে আমরা বলবো টেস্ট গ্রুপ, প্রায় ১১০২ জনের মতন ভলান্টিয়ার, যারা সুস্থ, যাদের বয়স ১৮ থেকে ৫৫ বছর বয়সে এবং যারা অক্সফোর্ড, ব্রিস্টল, লন্ডন এবং সাউথহ্যাম্পটন শহরে বসবাস করে, তাদেরকে এই ট্রায়ালে নেওয়া হয়েছে। এই টেস্ট গ্রুপকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে। আর কন্ট্রোল গ্রুপ নামে একটা গ্রুপ থাকবে, যাদেরকে এই করোনা ভাইরাসের ভ্যাকসিন দেওয়া হবে না, বরং তার বদলে তাকে মেনিনজাইটিসের ভ্যাকসিন দেওয়া হবে। এইখানে এটা হচ্ছে খুবই খুবই ক্রুশিয়াল ব্যাপার। আপনার কাছে মনে হইতে পারে এটার কি দরকার ছিল, এক দলকে করোনা ভাইরাসের ভ্যাকসিন দিলাম আর এক দলকে মেনিনজাইটিসের ভ্যাকসিন কেন দিচ্ছি? তো এটার কারণ হচ্ছে ভ্যাকসিনটা আসলেই কাজ করলো কিনা এটা জানার জন্য আমাদের বডিতে, আমি যখন এখন শরীরের মধ্যে পানি দিলাম, দেওয়ার কারণেই যদি আমাদের করোনা ভাইরাসের এগেইনস্টে প্রোটেকশন আসে, তার মানে কিন্তু ভ্যাকসিন কাজ করে না। বেসিক্যালি ইনজেকশন দেই যে এই সেন্সটা মাথার মধ্যে, আমার এটাকে বলে মানসিক ব্যাপার, যে ভ্যাকসিন পাচ্ছি, মানসিক ব্যাপারটাই আমাকে ভালো করতে পারে। তো আমাদেরকে জানতে হবে এটা কি মানসিকভাবেই ভালো হচ্ছে নাকি অ্যাকচুয়ালি ভ্যাকসিনের কারণে ভালো হচ্ছে। তাই কোভিড-19 এর ভ্যাকসিনের সাথে মেনিনজাইটিসের ভ্যাকসিন দেওয়া হয়। দ্বিতীয় প্রশ্ন, যদি কন্ট্রোল হিসাবে কিছু দেওয়াই লাগে তাহলে মেনিনজাইটিসের ভ্যাকসিন কেন দিব? কেন আমি একটা স্যালাইন দিব না? এটা একটা বড় প্রশ্ন এবং এটার খুব সোজা সাপটা উত্তর আছে। বিজ্ঞানীরা সারা গিলবার্টের দল ধারণা করছে কোভিড-19 এর যে ভ্যাকসিন এটা দেওয়ার পরে যে পার্টিসিপেন্ট, যে ভলান্টিয়ার, তার হালকা জ্বর কাশি হবে। এটা দেওয়ার সাথে সাথে একটা সাইড এফেক্ট হবে, সেটা হচ্ছে জ্বর কাশি। এখন এটা একটা সমস্যা। যদি আপনি অন্য দলকে এখন
স্যালাইন দেন তার কিন্তু জ্বর কাশি হবে না, এবং এই দুই দলের মানুষ খুব ইজিলি বুঝে যাবে কে করোনা ভাইরাসের ভ্যাকসিন পেয়েছিল, কে মেনিনজাইট, আর কে স্যালাইন পানি পেয়েছিল। যদি তারা জেনে যায় সে আসলে এই দুই গ্রুপের কোন দলে আছে, তাহলে ভ্যাকসিন ট্রায়ালটা কাজ করে না। এখন আমরা অনেকক্ষণ আসলে এটা নিয়ে কথা বললাম, এখন আমরা একটু পজ করে এটা নিয়ে কিছুক্ষণ ডিসকাস করে তারপর আবার প্রেজেন্টেশনে ফেরত যাব। এবং আমি প্রথমে এই প্রশ্নটা ছুড়ে দেব আমার বন্ধু আনিসুল করিমের কাছে, যে কন্ট্রোল গ্রুপ থাকার কি দরকার? আমি শুধুমাত্র মানুষের উপরে করোনা ভাইরাসের উপর টেস্ট চালাইলাম, কন্ট্রোল গ্রুপের আমার কি দরকার? Really good question. কন্ট্রোল গ্রুপের, সো এর আগে আমাদের অনেকগুলো ওষুধ কন্ট্রোল গ্রুপ ছাড়া দেখা গেছে করা হয়েছে শুধুমাত্র পার্টিসিপেন্টস এবং ভলান্টিয়ার্সদের এবং পেশেন্টসদের মধ্যে, এবং দেখা গেছে যে ওগুলো এফেক্ট দিচ্ছে বা এফেক্ট দেখাচ্ছে বা এফেক্ট দেখাচ্ছে না। এখন আমরা কিভাবে বুঝবো বা বুঝার উপায়টা কি যে এটা কি আমার ভ্যাকসিনের জন্য নাকি অন্য অন্য কোনো কারণে? সো কন্ট্রোল গ্রুপের বেসিক কারণ হচ্ছে যে আমরা যাতে তুলনা করে দেখতে পারি যাকে একটা জিনিস দেওয়া হয়েছে আর যাকে একটা জিনিস দেওয়া হয়নি, এবং ফলো আপ করে কোন গ্রুপটা আউটকাম বা আমার যে প্রাইমারি আউটকাম অফ ইন্টারেস্ট ডেভেলপ করছে আর করেনি, এবং তখন আমরা একটা স্ট্যাটিস্টিক্যাল প্রসিজার করে বুঝতে পারবো যে এটা কি আসলে আমার ইন্টারভেনশনের কারণে বা ভ্যাকসিনের কারণে বা ওষুধের কারণে নাকি অন্য কোনো কারণ। ওকে, সো আমি এখান থেকে যদি ধরে বলি, তার মানে হচ্ছে যে অন্যান্য কারণেও যে রোগ ভালো হইতে পারে, সেটা হলে তো আমরা আসলে ভ্যাকসিনটাকে ক্রেডিট দিতে পারি না। তো ভ্যাকসিনটাই কাজ করে কিনা সেটা বুঝতে হলে ভ্যাকসিনের একটা কন্ট্রোল গ্রুপ দরকার। এবার আমি আমাদের বিখ্যাত কোচি স্যারের কাছে প্রশ্নটা করব। তো এত কিছু ছিল, মেনিনজাইটিসের ভ্যাকসিন কেন নেওয়া হলো কন্ট্রোল গ্রুপ হিসাবে? তোমার কি মনে হয়? আমি আসলে এখন পর্যন্ত যতটুকু পড়াশোনা করছি তাতে আমি পুরোপুরি ক্লিয়ার না। এটা আমি আসলে স্বীকার করতে হবে যে আমি কমেন্ট করতে পারছি না যে কেন মেনিনজাইটিস। তুমি কি কোনো কিছু পেয়েছো আচ্ছা, কিনা? আমি যতটুকু জানি কেন মেনিনজাইটিসের নেওয়া হয়েছে। এখন প্রথম যে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, যারা ভলান্টিয়ার হিসেবে অংশগ্রহণ করছে তারা কোনোভাবেই জানতে পারবে না সে টেস্ট গ্রুপে আছে নাকি কন্ট্রোল গ্রুপে আছে। এটা ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং কিন্তু মেনিনজাইটিস কেন? আমাদের টপিকটা হচ্ছে যে হ্যাঁ আমি অন্য একটা ভ্যাকসিন দিয়েও সিমিলার সিম্পটম, পোস্ট ভ্যাকসিন সিম্পটমটা আমি তৈরি করতে পারতাম। আমি ওইটার উত্তরই দিচ্ছি যে কোনোভাবেই পরিচয় জানা যাবে না। এবং একটা ভ্যাকসিন ট্রায়ালের আরেকটা ভালো বৈশিষ্ট্য হচ্ছে যেই ডাক্তার তাদেরকে পুশ করছে সেই ডাক্তারও জানবে না কোনটা আসলে টেস্ট, কোনটা করোনার ভ্যাকসিন, কোনটা মেনিনজাইটিস ভ্যাকসিন। এটাকে এমন ভাবে প্যাকেট করা হবে যে কেউই জানবে না। তার মানে ডাক্তারও পরিচয় জানে না কোন ভ্যাকসিন দিচ্ছে, রোগীও জানে না কোন ভ্যাকসিন পাচ্ছে। এই প্রসেসটাকে বলা হয় ডাবল ব্লাইন্ড, দুই পক্ষ ব্লাইন্ড থাকা। এবং যে এখানে ম্যাকের মতন যারা ডাক্তার আছে, যারা পাবলিক হেলথ নিয়ে কাজ করে, তারা খুব ভালোভাবে জানে যে ডাবল ব্লাইন্ড খুবই ভালো। অক্সফোর্ডের এই ট্রায়ালের একটা বাজে ব্যাপার হচ্ছে, হ্যাঁ ম্যাক বলো। আমি জাস্ট একটা জিনিস অ্যাড করব যে ডাবল ব্লাইন্ড হইতে পারে, সিঙ্গেল ব্লাইন্ড হতে পারে, আবার আরেকটা হচ্ছে ট্রিপল ব্লাইন্ড, যেখানে হচ্ছে যারা অ্যানালাইসিস করতেছে আউটকাম ওরাও জানবে না যে আসলে এটা কি কন্ট্রোল গ্রুপ নাকি ইন্টারভেনশন গ্রুপ। এবং সায়েন্টিফিক স্টাডিতে যত বেশি ব্লাইন্ড থাকবে তত বেশি ভালো। এক্স্যাক্টলি, কিন্তু এই অক্সফোর্ড গ্রুপে স্পেসিফিকলি আমি জানি তুমি কি জিজ্ঞেস করতে যাচ্ছ, যেটা সিঙ্গেল ব্লাইন্ড কেন। এখানে হচ্ছে যে কোচি ভাই যেটা প্রশ্নটা করছে ইটস রিয়েলি ভ্যালিড, আর তুমি মনে হয় এটা উত্তর দিয়ে দিছো কোনো টু আ সার্টেন এক্সটেন্ট, যে আমরা মেনিনজাইটিস ভ্যাকসিন কন্ট্রোল গ্রুপ হিসাব না ইউজ করে আমরা অন্য কোনো ভ্যাকসিন ইউজ করতে কেন পারি না। দেখা গেছে যে যে লোকাল রিঅ্যাকশনস গুলি তৈরি হয় ভ্যাকসিন দেওয়ার পর, একটু জ্বর হওয়া, নট জাস্ট সিস্টেমিক, জ্বর তো হচ্ছে সিস্টেমিক রিঅ্যাকশন, ঠিক আছে, ওটা তারও পরে হবে, কিন্তু লোকাল রিঅ্যাকশন মানে ভ্যাকসিন দেওয়ার সাথে সাথে যে রিঅ্যাকশনস গুলি হয়, মানে কি ওইখানে কি একটু ফুলে যায়, এক্স্যাক্টলি ফুলে যায় বা ওই জায়গাটা একটু ব্যথা করে, বা এই জিনিসটা কিন্তু ভ্যাকসিনের পরে বেশি হয় দেন স্যালাইন। এবং দেখা গেছে যে মেনিনজাইটিসের ভ্যাকসিন আর এই চ্যাডঅক্সি যে ভ্যাকসিনটা, এটার লোকাল রিঅ্যাকশনস গুলো খুবই সিমিলার। তার মানে তোমার কি ব্যাপারটা এইরকম যে যেহেতু আমরা জানি করোনা ভাইরাসের ভ্যাকসিনটা দিলে কিছুটা জ্বালা পোড়া হবে, ফুলে যাবে, তাই এমন একটা কন্ট্রোল ভ্যাকসিন নেওয়া হয়েছে যেটা দিলেও সিমিলার রকম জ্বালা পোড়া হবে, এতে করে মানুষ সিম্পটম দেখে গেস না করতে পারে সেই টেস্ট গ্রুপ পেয়েছে নাকি কন্ট্রোল গ্রুপ পেয়েছে। তাই আসলে মেনিনজাইটিসকে কন্ট্রোল হিসাবে নেওয়া হয়েছে।
এই জিনিসটা কিন্তু ওদের আচ্ছা, এটা রেফারেন্সটা তুমি একটু দিবা। আচ্ছা, আমি লিংকটা দিয়ে দিচ্ছি। লিংকটা দিবা, কারণ হচ্ছে যে এই জিনিসটা সত্যি এই কারণে মেনিনজাইটিস নেওয়া হয়েছে, এই জিনিসটা আমাদের ক্লিয়ার করে। এটা আজকে অক্সফোর্ড ইউনিভার্সিটির ওয়েবসাইট থেকে একটা স্টেটমেন্ট প্রকাশ করেছে, এটা ওইখানে ছিল। আচ্ছা। আমি link টা হ্যাঁ, দিচ্ছি। ওখানে যে ওদের হেলথ বিহেভিয়ার যেন চেঞ্জ না। এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করব যে এখানে সিঙ্গেল ব্লাইন্ড হওয়ার সত্ত্বেও এটা কিন্তু ইট ইজ নট এনি লেস ভ্যালুয়েবল দেন এ ডাবল ব্লাইন্ড। কারণ কি? কারণটা হচ্ছে আমরা এখানে কি প্রাইমারি আউটকামটা কি দেখতেছি? শামির, তুমি কি ট্রায়ালের ওই আউটকামটা দেখছো? হ্যাঁ, আমরা মানে আমি আসবো, এটা একটু পরে ব্যাখ্যা করব। কারণ এটার সাথে না, রিলেটেড। আমার মনে হয় কি, আমার এটা মনে হয় যে আমরা ওটা পুরোটা একটানে দেখে আমার কিছু জিনিস বলার আছে এখানে। আচ্ছা, তাহলে আমিও আমরা বলে তারপর আমরা এই প্রেজেন্টেশনটা আলোচনাগুলো করি, কারণ এই আমরা তাহলে মাঝখানে বন্ধ হয়ে যাওয়ার কারণে আমার মনে হয় অনেকের মনোযোগ বিচ্ছিন্ন হবে। আচ্ছা, ঠিক পুরোটা আছে, দেখা আমরা যাবে। ফেরত গেলাম প্রেজেন্টেশনে। তো আমরা কিছুক্ষণ বললাম যে একটা গ্রুপকে দেওয়া হচ্ছে কোভিড-19 এর ভ্যাকসিন, আর এই গ্রুপ পাচ্ছে মেনিনজাইটিস এর ভ্যাকসিন, এবং কারণ হচ্ছে এই দুই ভ্যাকসিন দেওয়ার পরেই রোগীদের সিমিলার রকম ব্যথা হবে এবং একটু হালকা জ্বর হবে, এবং রোগীরা কোনোভাবেই ঠাউর করতে পারবে না কে আসলে কোনটা পেয়েছে, এবং এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। তো এরপরে কি হবে? দুইজনকে ভ্যাকসিনটা দেওয়া হলো, দেওয়ার পরে এই কোভিড-19 ভ্যাকসিন প্রাপ্তরা কোভিড-19 এর এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি করবে। আমরা যেই প্রসেসটা একটু আগে ব্যাখ্যা করলাম সেই প্রসেসের মাধ্যমে। বাট যারা মেনিনজাইটিস এর ভ্যাকসিন পেয়েছে ওরা মেনিনজাইটিস এর অ্যান্টিবডি তৈরি করবে, ওরা কিন্তু কোভিড-19 এর অ্যান্টিবডি তৈরি করবে না। তাহলে এদের শরীরে কোভিড-19 এর এগেইনস্টে কাজ করতে পারে এমন পুলিশ আর থাকবে না। এখন ভবিষ্যতে, যেহেতু এখন করোনা ভাইরাসের আউটব্রেক চলতেছে, ভবিষ্যতে এই দুই গ্রুপের মানুষেরই কারো কারো ইনফেকশনটা হবে, কেউ কেউ রিয়েল করোনা ভাইরাস দ্বারা অ্যাটাক হবে, কারণ এখন যেহেতু ওয়ার্ল্ডে চলতেছে প্যান্ডেমিক। তো যাদের কোভিড-19 এর ভ্যাকসিন পেয়েছে, যাদের আগেই বডিতে পুলিশ তৈরি হয়েছে, তাদের ভাইরাস শরীরে ঢোকার আগে মারা পড়বে এবং ওখানে আর কোনো ইনফেকশন ডেভেলপ করবে না। বাট যারা মেনিনজাইটিস এর ভ্যাকসিন পেয়েছিল তারা কিন্তু ভাইরাসটাকে মারতে পারবে না এবং ভাইরাসটা তাদের শরীরের ভিতর ঢুকবে। তাহলে এক গ্রুপে ইনফেকশন হবে না এবং আরেক গ্রুপে ইনফেকশন হবে। মানে যেমন যারা কোভিড-19 এর ভ্যাকসিন পাবে তারা কোনো ইনফেকশন শো করবে না, আর অন্যদিকে মেনিনজাইটিস যারা ভ্যাকসিন পাবে তারা ইনফেকশন শো করবে। দ্যাট ইজ আ হাইপোথেসিস। এটা একটা হাইপোথেসিস, এটা hypothesis, আমরা কিন্তু এখনো জানি না। এটা আমরা চাই, যদি আমরা এটা চাই। কাজ করে ফিঙ্গারস ক্রস দিস শুড ওয়ার্ক। হ্যাঁ, এবং এটা চাই। এখন দেখা গেল যে এখানে আমি মনে 100 হয় জনে অ্যাড্রেস করব। Okay, আমি শেষ করতে দাও, আমি আচ্ছা, এক্ষেত্রে ঠিক তুমি আছে। যা বলবো এটা আসছে আমার পরের স্লাইডে। সো আমরা কিছু সময় পরে এরকম একটা গ্রাফ তৈরি করা হবে যে যারা কোভিড-19 এর ভ্যাকসিন পাওয়া গেছে দেখবো যে তারা কম ইনফেক্টেড হয়েছে, গ্রাফে দেখা যাবে তারা কম ইনফেক্টেড হয়েছে। আর যারা কোভিড-19 এর ভ্যাকসিনের বদলে যারা কন্ট্রোল আর্মে ছিল তারা মেনিনজাইটিস এর ভ্যাকসিন যারা পেয়েছে তারা বেশি ইনফেক্টেড হবে। এখানে কিন্তু একটা ইথিক্যাল কনসার্ন আছে যে আমরা জেনে শুনে কিছু মানুষকে আমরা চাচ্ছি যে যারা কোভিড-19 ইনফেক্টেড হবে। তো সবসময় এরকম ট্রায়ালের বেশ কিছু ইথিক্যাল কনসার্ন থাকে। এখানে একটা জিনিস আমি একটু বলে নেই বলো। যে দিস ইজ লাইক ওয়ান অফ দ্য রিজন কেন আমাদের এই ইট ইজ সো ইম্পর্টেন্ট যে পার্টিসিপেন্ট, যে স্টাডি পার্টিসিপেন্ট না জানে যে সে কি ভ্যাকসিন আর্মে আছে নাকি অ্যাক্টিভ কম্পারেটর আর্ম। এটাকে কন্ট্রোল আর্ম কিন্তু আমরা বলি না, আমরা বলি অ্যাক্টিভ কম্পারেটর আর্ম মেনিনজাইটিস যে ভ্যাকসিন। সো এটা যদি ওরা জানতে পারে যে তারা কন্ট্রোল আর্ম বা অ্যাক্টিভ কম্পারেটর আর্ম আছে, তাদের বিহেভিয়ার কিন্তু চেঞ্জ হবে তখন। অবশ্যই বিহেভিয়ারাল ডিফারেন্সেস এর কারণে যদি আউটকাম চেঞ্জ হয়, আমরা কিন্তু ফলসলি তখন অ্যাট্রিবিউট করে দিব যে না এটা ভ্যাকসিনের মানে আমি যদি আরেকটু উদাহরণ দিয়ে বলি, যে আসলে জেনে যাবে যে করোনা ভাইরাসের ভ্যাকসিন পাবে ও সাহস বেড়ে যাবে, ও বেশি বেশি বাইরে যাবে। আর কেউ যদি বুঝে যায় যে সে করোনা ভাইরাসের ভ্যাকসিন পায় নাই, ও আসলে বেশি বেশি হোম কোয়ারেন্টাইনে থাকবে। সো আলটিমেটলি ভ্যাকসিনটা কাজ করছে কি না নাকি এই বিহেভিয়ারাল ডিফারেন্সের কারণে ডিফারেন্স হচ্ছে সেটা আমরা বুঝতে পারবো না। দ্যাটস ওয়াই ব্লাইন্ড থাকাটা খুবই 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 সে পরে চ্যালেঞ্জও করতে পারে এথিক্যাল কনসার্নে যে আমি তো ভ্যাকসিনটা পাই নাই। না, ওইগুলা ফার্স্টে সাইন করে নেয়, ওগুলা ফার্স্টে সাইন করে নেয়। না সাইন করে নেয় এটাই যে তুমি জানতে পারবা না যে তোমাকে কি দেওয়া হচ্ছে, এটাই মানে তোমাকে দিতেও পারি নাও দিতে পারি, এটা এগ্রি করে না। কারণে কোনো সাইড এফেক্ট হলে এটার কারণে তারা অক্সফোর্ডে দায়ী করতে পারে না, এগুলো ফার্স্টেই তারা সাইন করে, এগুলোই থাকে এবং এই কারণে তারা টাকাও পায়। ইনফ্যাক্ট মেনশন করা উচিত যে এই কনসেন্ট ফর্মে ওরা কিন্তু যে কোনো সময় অফ দ্য ভ্যাকসিন ট্রায়াল কিন্তু উইথড্র করতে পারে এবং they can demand to know which arm they were in. ইয়েস, ঠিক আছে। সো এখানে কিন্তু ওদের এই সাইনের সময় তখন ওদের একটা দাবি করতে হয় যে আমি তখনই দেখতে পারবো যখন at the end of the results, not at the middle.
at the এই middle। ক্ষেত্রে কিন্তু ওরা সাইন আর করতে যদি মিডলে দেখতে চায় তাহলে তাকে ভ্যাকসিন স্টাডি থেকে এক্সক্লুডেড হইতে হয়, উইথড্র করতে হবে তার। উইথড্র করতে হয়। আচ্ছা, আমরা থ্যাংক ইউ আলোচনার জন্য। আমরা ফেরত যাই আমাদের প্রেজেন্টেশনে। তো আমরা এখন দেখলাম ট্রায়ালটা কিভাবে কাজ করবে। তো এইভাবে একটা টেস্ট টার্ম, একটা কন্ট্রোল আর্মের মাধ্যমে ট্রায়ালটা কাজ করবে। এরপরে আমরা দেখব ট্রায়ালের টাইম লাইনটা কি। 23 এপ্রিল গতকাল অক্সফোর্ডে 2 জন ভলান্টিয়ারকে প্রথমে এই ভ্যাকসিনটা দেওয়া হয়েছে এবং একজনকে টেস্ট, একজনকে মেনিনজাইটিসের ভ্যাকসিনটা দেওয়া হয়েছে। তাদেরকে আগামী 48 ঘন্টা ধরে মনিটর করা হবে 2 দিন, এবং যদি সবকিছু আল্লাহর রহমতে ঠিকঠাক থাকে 25 এপ্রিল আরো 6 জনকে দেওয়া হবে। এর কারণ কি? ছোট ছোট স্টেপে দেওয়ার কারণ হচ্ছে 2 জনের দেওয়ার পরে এই সুস্থ মানুষদের দেহে যদি অনেক ব্যাড রিঅ্যাকশন হয় তাহলে বেশি মানুষকে ওরা এটা দিবে না, ওরা ব্যাক আউট করবে। তো সেফটি কনসার্নে প্রথমে 2 জন, 25 তারিখে 6 জনকে দিবে, তারপর 2 দিন মনিটর করে 27 তারিখে গিয়ে সবকিছু ঠিক থাকলে লার্জ নাম্বার, শত শত মানুষ যারা ভলান্টিয়ার হিসেবে সাইন আপ করেছিল তাদেরকে দিবে। কারা সাইন আপ করেছে? মজার ব্যাপার হচ্ছে আমাদের মতন যারা পিএইচডি স্টুডেন্ট, যারা এখন অক্সফোর্ড আছে, এরাই আসলে সাইন আপ করেছে। আমাদের সবাইকে অফার করা হয়েছিল যে কারা এখানে করতে চাও। তো আলটিমেটলি যারা ভ্যাকসিন পাবে এরপরে তাদের মনিটর করতে হবে। তাদেরকে একটা মোবাইলে অ্যাপ দেওয়া হচ্ছে যেখানে তারা বলবে তাদের বডির টেম্পারেচার চেঞ্জ হচ্ছে কিনা, এইভাবে বিভিন্ন রকম জিনিসপত্র। এবং আলটিমেটলি 2 থেকে 6 মাস পরে গিয়ে এই 2 গ্রুপের মধ্যে কতজন আসলে করোনা ভাইরাস ইনফেক্টেড হয়েছে আর হয় নাই সেটা মেপে দেখা হবে। 2 থেকে 6 মাস কেন বলা হচ্ছে? যদি ইউকেতে এখন যে পরিমাণ ইনফেকশন রয়েছে সেই হারটা বজায় থাকে তাহলে খুব তাড়াতাড়ি এটা রেজাল্ট জানা যাবে, কারণ অনেক মানুষ বেশি তাড়াতাড়ি ইনফেক্টেড হবে। তাহলে ভ্যাকসিন আর কন্ট্রোল আর্মের ডিফারেন্সটা তাড়াতাড়ি বোঝা যাবে 2 মাসের মধ্যে। বাট যদি ইংল্যান্ডের ইনফেকশন রেট এখন কমে যায় তখন ওই এনাফ পরিমাণ ডেটা পাওয়ার জন্য আরো বেশি সময় ধরে অপেক্ষা করতে হতে পারে, তাই 6 মাস। তো মোটামুটি আমরা ধারণা করতে পারি সেপ্টেম্বর অক্টোবরের মধ্যে আমরা এই ভ্যাকসিন ট্রায়ালের রেজাল্ট জানতে পারবো। আপনার মনে প্রশ্ন হতে পারে আমরা কেন এটাকে ত্বরান্বিত করতে ভ্যাকসিন দেওয়ার 3 সপ্তাহ পরে রোগীদেরকে ধরে ধরে নিজে ইচ্ছা মতন করোনা ভাইরাস ইনফেক্টেড করছি না। কারণ এটা যদি করি তাহলে পুলিশ ধরে নিয়ে যাবে, কারণ এটা সাইন্টিফিক্যালি আনইথিক্যাল মানুষকে জেনে শুনে ভাইরাস দিয়ে ইনফেক্ট করা। আচ্ছা, এখানে আমি একটু অ্যাড করতে চাই। সেটা হচ্ছে যে হ্যাঁ, এটা তাদের একটা আউটকাম যে কয়জন ইনফেক্টেড হলো এটা দিয়ে কম্পেয়ার করবে যে 2 গ্রুপের ভিতরে কোনো পার্থক্য আছে কিনা ইনফেকশনের মধ্যে। কেউ মানে এই গ্রুপটা যাদেরকে ভ্যাকসিন দিলাম তারা তুলনামূলক কম ইনফেক্টেড হলো কিনা, এটা একটা আউটকাম। কিন্তু হোয়াট অ্যাবাউট, কোশ্চেনটা হচ্ছে এটা যে আমি যদি এখন সবাই কিন্তু লকডাউনে আছে, এদেরকে ভ্যাকসিন পেয়ে এরা সবাই বাসায় খুব সিরিয়াসলি সবাই বসে রইল, এদের ইনফেকশন হওয়ার কোনো চান্সই নেই, তাহলে কি আমরা কি কম্পেয়ার করতে পারবো না? তাহলেও কিন্তু কম্পেয়ার করতে পারবো। এবং সেটা করার জন্যই আমি ওই যে স্বামীর উল্লেখ করলো যে টি সেল, ঠিক আছে, আমি এই প্রোটিনটা তৈরি করে তার বডির ভিতরে প্রোটিনটা এই যে এস প্রোটিন নিয়ে কিন্তু আমরা প্রিভিয়াস এপিসোডে অনেকগুলো এপিসোডে বলছি যে এই ভাইরাসটা আমাদের বডিতে যে লাগার জন্য তার একটা প্রোটিন আছে, তার স্পাইক, তার বাইরের কাঁটাগুলো, এবং এই প্রোটিনটা যদি আমি অকেজো করে দিতে পারি তাহলে এই ভাইরাস আমার বডিতে কোথাও লাগতে পারবে না, বডির ভেতরে সেলের সাথে সে অ্যাটাচ করতে পারবে না। এখন আমি কিন্তু ওই প্রোটিনটাকেই আমি টার্গেট করছি যে এইটাকে আমরা ভেঙে দিব, এইটাকে আমি অকেজো করে দিব, এবং এর মাধ্যমে এই ভাইরাস থাকলেও সে আমার বডিতে আর যেভাবেই আসুক আমার টি সেলগুলো, আমার বডির যে টি সেল, টি লিম্ফোসাইট, এটা এক ধরনের শ্বেত রক্তকণিকা, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, তো টি লিম্ফোসাইট তাকেও কিন্তু আমি ট্রেনিং দিচ্ছি, কারণ আমার বডিতে আমি একটা ভাইরাসের মাধ্যমে এই প্রোটিনটা আমাদের বডিতে ঢুকিয়ে দিয়ে তৈরি করাচ্ছি, এবং সেই প্রোটিনটার এগেইনস্টে, এই এস প্রোটিনটার এগেইনস্টে আমি কি করছি, আমি টি সেলকে ট্রেন আপ করে দিলাম। আমি কিন্তু তারা যদি ইনফেক্টেড নাও হয়, মনে করো সবাই কোয়ারেন্টিনে আছে এবং কেউই বাইরে বেরোলো না, কেউই ইনফেক্টেড হয়নি, তারপরেও কিন্তু আমি রেসপন্স দেখতে পারবো। কিভাবে দেখতে পারবো? এদেরকে আমি 2 মাস বা 3 মাস পরে একটা নির্দিষ্ট সময় পরে এদেরকে এনে তাদের ব্লাড নিয়ে, তাদের রক্ত নিয়ে তাদের টি সেল গুলোকে, যেটা আমি অলরেডি আমাদের ল্যাবে টি সেল নিয়ে এই গবেষণাটাই হয়েছে, তাদের টি সেলের সক্ষমতা কিরকম। এখন আমরাও কিন্তু রিসার্চ ল্যাবে কাজ করতেছি এই টি সেল নিয়ে। তো টি সেল নিয়ে আমরা তখন ওই টি সেলকে বাইরে আমরা চ্যালেঞ্জ দিব, রিয়েল চ্যালেঞ্জ, এবং রিয়েল চ্যালেঞ্জ দিলে তখন টি সেল কে কিরকম রেসপন্স করতেছে সেটাতেও আমি বলে দিতে পারবো যে আচ্ছা ঠিক আছে, অমুকে ভ্যাকসিন পেয়েছে, ওর টি সেল খুব দ্রুত রেসপন্স করতেছে এই রিয়েল ভাইরাসটার এগেইনস্ট। ভালো একটা ইনফরমেশন, এটা আসলে আমিও চিন্তা করে দেখি নাই, এবং সবাইকে বলে রাখা দরকার এট দিস মোমেন্ট কিন্তু আমাদের কোচি স্যার এক্স্যাক্টলি করোনা ভাইরাসের পেশেন্ট স্যাম্পল নিয়ে ওনারা কাজ করছে, অলরেডি আমাদের ল্যাবে কাজ হচ্ছে, এবং আমরা কিন্তু এই টি সেলের রেসপন্স নিয়ে কাজ করতেছি, এবং আলটিমেটলি
আলটিমেটলি এই প্রজেক্টের সাথে কিন্তু অ্যালাইন করবে আমাদের প্রজেক্ট, হ্যাঁ ঠিক আছে, আলটিমেটলি এবং মিলে, এবং দেখা যাচ্ছে এদের মধ্যে যোগাযোগ আছে, আলটিমেটলি এটা একটা মেগা প্রজেক্ট হবে। আমি হচ্ছি ওই ল্যাবে খেটে খাওয়া মানুষ আর কি, আমি কাজ করতেছি, হ্যাঁ হয়তো মানে আমাদের নাম আলটিমেটলি কোথাও আসবে না, কিন্তু কিন্তু আমরা এখান থেকে অভিজ্ঞতা অর্জন করতেছি, আমি এখান থেকে স্কিল ডেভেলপ মানে করতেছি, এক্ষেত্রে আমি বলে দেখতেছি। রাখা দরকার, হ্যাঁ, সারা গিলবার্ট নিজে ল্যাবে বসে অবশ্যই ভ্যাকসিনটা বানায় নাই, বানিয়েছে তার পিএইচডি আর পোস্টডকের স্টুডেন্ট, অবশ্যই। হ্যাঁ, হ্যাঁ। এবং সারা গিলবার্ট পরে ল্যাব কোট করে এসে ছবি তুলছে। বাট আচ্ছা, বাই দ্য না ওয়ে তার কিন্তু আইডিয়া এটা ছিল সায়েন্স এভাবেই কাজ করে, আইডিয়াটা সবচেয়ে ভ্যালুয়েবল। হ্যাঁ বাট আইডিয়া, এনিওয়ে যে এটা আইডিয়া করে সে ভ্যালুয়েবল, যে কাজ আমরা আমরা করছে আমরা সে ফেরত যাই, করে। আমরা হ্যাঁ, ফেরত যাই আমাদের না আমি প্রেজেন্টেশন। যেটা শেষ করিনি, আমি ওখানে বলে রাখি, তাহলে কারো যদি ভ্যাকসিন পাওয়াদের টি সেল তার রেসপন্স ভালো দেখায়, হুম। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারবো যে হ্যাঁ তাদের টি সেল সক্ষমতা অর্জন করেছে, তখন আমরা বলতে পারবো যে হ্যাঁ তাহলে ভ্যাকসিনটা কাজ করতেছে। তাহলে একটা ভ্যাকসিন কাজ করে কিনা এটা অ্যাসেস করার জন্য যাকে আমরা ভ্যাকসিন দিয়েছি তাদের টি সেল, তাদের ওই শ্বেত রক্তকণিকার সক্ষমতা দেখা হয়। এটা আচ্ছা। এমন নেসেসারি না যে তার সে ইনফেক্টেড হলো কিনা, কয়জন ইনফেক্টেড হলো, এটা একটা কম্পারিজন, এটা একটা আউটকাম, কিন্তু টি সেল দিয়ে ফাইনালি এই আউটকাম গুলো দেখা হয় এটা মেজার করা সম্ভব। এবং তার মানে অ্যান্টিবডি রেসপন্স, ইমিউন রেসপন্স। হ্যাঁ, সো মোটামুটি বোঝা যাচ্ছে তাহলে আগামী 4-5 মাস অক্সফোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। তারা এই রেসপন্স গুলো দেখবে ভলান্টিয়ারদের মাঝখানে এবং ডিসিশন নিবে। এখন আমি একটা হতাশাজনক প্রশ্ন করব, যেটা হচ্ছে লাস্ট, হোয়াট ইফ ইট ডাজন্ট ওয়ার্ক? যদি আমরা দেখলাম এই 2-3 মাস পরে গনে যে যাদেরকে ভ্যাকসিন দিয়েছিলাম আর যাদেরকে মেনিনজাইটিসের ভ্যাকসিন দিয়েছিলাম, দুই দলেরই সমান পরিমাণ ইনফেকশন হচ্ছে, অথবা দুই দলেরই টি সেলের রেসপন্স একই রকম, তার মানে কি আমাদের ভ্যাকসিনটা পার্টিকুলারলি এক্সট্রা কোনো কাজ করে না, তার মানে ভ্যাকসিনটা কাজ করছে না। সেক্ষেত্রে প্রথমে ওরা যেটা করে, ডোজ চেঞ্জ করে, ওরা একটু ডোজ বাড়াই দিবে, 5 গ্রামের জায়গায় হয়তো 10 গ্রাম দিবে, এবং এই ডোজের ব্যাপারটা কারেন্ট ট্রায়ালের মধ্যেই করা হচ্ছে। বর্তমান যে ট্রায়ালটা অক্সফোর্ডে চলছে এর মধ্যে 10 জন ভাগ্যবান অথবা ভাগ্যবতীকে ভ্যাকসিনটা আসলে 2 বার দেওয়া হচ্ছে, জাস্ট টু আন্ডারস্ট্যান্ড বেশি ডোজ দিলে কি বেশি বেটার কাজ করে কিনা। যদি ডোজ বাড়ায়ও জিনিসটা চেঞ্জ না হয়, সেক্ষেত্রে ওরা ভ্যাকসিনের স্ট্র্যাটেজি চেঞ্জ করবে, মানে আবার ল্যাবে ফেরত যাবে, যে ভাইরাসটাকে কেটে কুটে নতুন ভাবে বানানোর চেষ্টা করবে এবং পুরো ট্রায়ালটা রিপিট করতে হতে পারে। তো এটা আমাদের মাথায় রাখতে হবে, ভ্যাকসিন ট্রায়াল শুরু হওয়ার মানে এই না ভ্যাকসিন আবিষ্কার হয়ে গেছে। বেশি সত্যিকার অর্থে যত ভ্যাকসিন আবিষ্কার হয় তার খুবই ট্রায়ালের মধ্য দিয়ে পার পেয়ে অ্যাপ্রুভড হয়। সো আমরা এবং আনন্দিত হব যে অক্সফোর্ডে ট্রায়াল শুরু হয়েছে, আমরা উৎসাহিত হব যে অক্সফোর্ডে ট্রায়াল শুরু হয়েছে, বাট আমরা কনফিডেন্টলি নিশ্চিত হব না যে ভ্যাকসিন সেপ্টেম্বরে আমার শরীরে আসতেছে, ব্যাপারটা এই এইরকম না। জিনিসটা ইম্পর্টেন্ট। আচ্ছা এখানে এই আচ্ছা জিনিসটা বলো। হ্যাঁ, মেনশন আনিসুল করা বলো। হচ্ছে যে এখন পর্যন্ত কিন্তু কোনো ডিজিজের জন্য আহ, এই ভ্যাকসিন মানে এইভাবে ভ্যাকসিন তৈরি করা মার্কেটে আসেনি, প্রথম কথা। আর দ্বিতীয় কথা হচ্ছে যে ফেজ 1 থেকে অ্যাপ্রুভাল পর্যন্ত অনলি 10%, লেস দেন 10% অফ ভ্যাকসিন ক্যান্ডিডেটস কিন্তু পৌঁছাইতে পারে। সো এই জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে যে আচ্ছা আমি আমি একটু এখানে অ্যাড করতে চাই এই জিনিসটা, সেটা হচ্ছে আমরা সবাই বিশেষ করে বাংলাদেশে এটা নিয়ে আমি খেয়াল করে দেখলাম যে এর আগে কিন্তু ইউএসএ তে ট্রায়াল হয়েছে, জার্মানিতে ট্রায়াল শুরু হয়েছে। কেন কেন আমরা সারা গিলবার্টকে নিয়ে এত কথা বলতেছি, কেন সে এত হাইলাইটেড হলো, এবং দেখা যায় যে এখন বাংলাদেশের প্রতিটা মানে সচেতন নাগরিক তারা তার নাম জানে এবং তারা আশা করতেছে যে তার মাধ্যমে ভ্যাকসিনটা আসবে। তো আমি এখানে একটু অ্যাড করতে চাই, এই যে আমি একটা নির্দিষ্ট প্রোটিন তাকে টার্গেট করতেছি এবং সেটা একজনের বডির ভিতরে আমি একটা ভাইরাসের মাধ্যমে ঢুকিয়ে দিচ্ছি, এই যে কনসেপ্টটা, এবং সেই ভাইরাসটা শিম্পাঞ্জিতে রোগ সৃষ্টি করে, মানুষে করে না। এই কনসেপ্ট নিয়ে সারা গিলবার্ট এর আগে তার অনেকগুলো ভ্যাকসিন ডেভেলপমেন্টে সে কাজ করছে, তার অভিজ্ঞতা আছে। আমি একটু বলে নিতে চাই, সে কাজ করেছে সেই ইউনিভার্সাল ফ্লু ভ্যাকসিন নিয়ে, সে অলরেডি তার প্রজেক্ট চলছে যে এমন একটা ভ্যাকসিন সে ডেভেলপ করতে যাচ্ছে যে যাবতীয় যত রকমের ফ্লু, সব ফ্লুর এগেইনস্ট ওই ভ্যাকসিনটা কাজ করবে সিঙ্গেল ডোজে, ঠিক আছে। তারপর সে ম্যালেরিয়ার ভ্যাকসিন নিয়ে কাজ করেছে এর আগে, এবং মার্স নিয়ে কাজ করেছে, নিপা নিয়ে কাজ করেছে, জিকা নিয়ে কাজ করেছে, ইবোলা ভ্যাকসিন নিয়ে কাজ করেছে। বাংলাদেশে একটা মিসকনসেপশন আমি অনেকের পোস্টে দেখলাম যে অনেকে বলতেছে যে সারা গিলবার্ট ইবোলা ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার করেছে, কথাটা কিন্তু সত্য না। সারা গিলবার্ট ইবোলা ভ্যাকসিনের একটা ট্রায়ালের একটা অংশে পার্টিসিপেট করেছে এবং এখনো সেই ট্রায়াল চলছে, এখনো কিন্তু ওই ভ্যাকসিন বাজারে আসে এবং ওইটা কিন্তু অ্যাপ্রুভাল পায়নি, বরং অন্য একটা ভ্যাকসিন অ্যাপ্রুভাল পেয়েছে। তো সারা গিলবার্ট ইবোলাতেও কাজ করেছে, এরকম আরো অনেকগুলোতে কাজ করেছে। তাহলে কেন তাকে এত হাইলাইটেড হলো? কারণ সে একটা খুব বড় একটা দাবি করেছে
যেটা অন্য কোনো বিজ্ঞানীরা এই দাবিটা করে নাই। এটা হচ্ছে মেইন কথা। সে টাইম এর কাছে যখন ইন্টারভিউ দিচ্ছে, টাইম এর কাছে, তখন সে দাবি করেছে যে আমি ৮০% কনফিডেন্ট যে সেপ্টেম্বরের মধ্যে এই ভ্যাকসিন মানুষের কাছে পৌঁছানো সম্ভব এবং এই ভ্যাকসিনটা কাজ করবে। আমি ৮০% এইটা কনফিডেন্ট। এইটা আই থিঙ্ক ইজ আ ভেরি, মানে এখানে একটা বোঝা লাগবে, কোন সায়েন্টিস্টই সাধারণত এভাবে এসে মিডিয়াতে বলে দাবি না, করে না। বলে উনি না। সাহস নিয়ে দাবিটা করছে। এর পজিটিভ নেগেটিভ দুইটা সাইড আছে। পজিটিভ সাইড হচ্ছে এখন পাবলিক প্রেসারের কারণে সরকার সারা গিলবার্টকে টাকা দিচ্ছে। অক্সফোর্ডে এখন কোভিড-19 নিয়ে রিসার্চ করলে তারা টাকায় ভেসে যাচ্ছে, এত এত ফান্ড আসতেছে। হ্যাঁ, অন দ্য আদার সাইড, সেপ্টেম্বরে যদি সে বাই এনি চান্স, হোপ শি ডেলিভার, ইফ শি কান্ট, দেন এটা একটা ক্যারিয়ারের জন্য তার ক্যাটাস্ট্রফিক। এখানে আমার মনে হয় একটা জিনিস হাইলাইট করা উচিত যে ওনার বক্তব্যে সবসময় কিন্তু বলা হচ্ছে যে এটা বেস্ট কেস সিনারিও, এবং জেনার ইনস্টিটিউটের ওয়েবসাইটে যদি আমরা যাই সেখানেও বোল্ডে লেখা যেটা বেস্ট কেস সিনারিও হচ্ছে অক্টোবর বা সেপ্টেম্বরের মধ্যে। Yeah, হুম। that is true. বেস্ট Like, কেস I সিনারিও want কিন্তু to, কখনোই I হয় want, না। yeah, I want to second না, that. আমরা আশা নিতে চাই, কারণ এত হতাশার মধ্যে হ্যাঁ। আশা আমরা নিতে চাই। সে But যেহেতু this ভ্যাকসিন is নিয়ে our কাজ করে, best shot আমরা now. কিন্তু কেউ ভ্যাকসিন ডেভেলপমেন্টে সরাসরি আমি আসলে ভ্যাকসিনের স্পেশালিস্ট না, আমরা কেউই না। কিন্তু সে যখন এরকম একটা দাবি করতেছে এবং সে কিন্তু এইভাবে যে ভাইরাস দিয়ে ঢুকানোর এই টেকনোলজিটা, এটা নিয়ে সে কিন্তু অনেকগুলো ভ্যাকসিনের উপর কাজ করে, যদিও একটাও এখনো কিন্তু হিউম্যান ট্রায়ালে পুরোপুরি ফাইনালি আসে নাই। ঠিক আছে? বেশ কয়েকটা কিন্তু অলরেডি শুধুমাত্র এনিমাল ট্রায়াল হয়েছে। যে এই যে সার্স এর কথা বলতেছি, মানে মার্স এর কথা বলতেছি, জিকার কথা বলতেছি, ইবোলার কথা বলতেছি। ইবোলা কিন্তু এখন ফেজ 3 ট্রায়ালে আছে, হিউম্যান ট্রায়ালে। ঠিক আছে? তো এরকম কিন্তু সব কোনটাই ফাইনালি কিন্তু এখনো বের হয়নি। তাহলে উনার ল্যাবে এটা বিগত ১৫ বছর যাবত এই টেকনোলজি নিয়ে উনি কাজ করতেছেন। ইনফ্লুয়েঞ্জা নিয়ে উনি কাজ করতেছেন এবং উনি এখন পর্যন্ত কোন ভ্যাকসিন ১৫ বছরে সবগুলোই কিন্তু আগাচ্ছে, কাজ আগাচ্ছে। কোনটা কিন্তু থেমে নাই। তো সেখানে হঠাৎ করে একটা নতুন ভাইরাস আসলো। সেটা আমি ৮ মাসের মধ্যে তার ভ্যাকসিন দিয়ে দিব, ৬ মাসের মধ্যে ভ্যাকসিন দিয়ে দিব। এই ব্যাপারটা তখনই বলা সম্ভব যখন উনি উনার নিজস্ব টেকনোলজি নিয়ে যথেষ্ট কনফিডেন্ট এবং উনি যেহেতু একজন লার্নিং পারসন, উনি যখন এটা দাবি করছেন, এটা এ যে কেউ না, উনি। ঠিক আছে? ইটস সারা গিলবার্ট। উনি যখন বলতেছে যে আমি ৮০% কনফিডেন্ট, তখন আমাদের আশা দেখা উচিত, হতাশ হওয়া উচিত না। কিন্তু উনি কিন্তু বলেছেন ৮০%। ঠিক আছে? তার মানে ২০% সম্ভাবনা আছে এবং যেটা আরেকটা জিনিস হচ্ছে, এই যে একটা মানুষের কনফিডেন্স মাপার কোনো বৈজ্ঞানিক উপায় আমরা জানি না। তো এই যে উনি আচ্ছা। ৮০ না বলে ৭৯ ও বলতে পারতো, ৭০ ও বলতে পারতো, এটা বলছে উনি। বাট বাট উই শুড ক্রাই অন দিস। এবং আমি এখানে যে পয়েন্টটা এড করতে চাই, কোচি স্যার বারবার বলতেছিল আগের সবগুলো সিমিলার স্ট্র্যাটেজি কিন্তু কোনটা এখনো বাজার পর্যন্ত আসে নাই। একটা কারণ হচ্ছে, আগের স্ট্র্যাটেজি যেই ভাইরাস, যেমন মার্সের জন্য যখন ছিল, মিডল ইস্ট রেসপিরেটরি ভাইরাসের জন্য যেটা ছিল ওই মার্সের সময়, ওই ভ্যাকসিন বানানোর আগেই ওই প্যান্ডেমিক শেষ হয়ে গেছে। বাট আমরা বুঝতেছি করোনা ভাইরাসের প্যান্ডেমিক চলবে। যখন পাবলিক ইন্টারেস্ট থাকে তখন রিসার্চে অনেক ফান্ডিং আসে। এন্ড সত্যি কথা, রিসার্চে যখন ফান্ডিং আসে তখন আসলেই সায়েন্টিস্টরা ডেলিভার করতে পারে। মোস্ট অফ দ্য রিসার্চ দেখা যায় যে মার্চের সময় ফান্ডিং কাট করে। কারণ যদি এখন ধরুন কালকে থেকে করোনা ভাইরাস ভালো হয়ে গেল, সরকার কেন বিলিয়ন বিলিয়ন টাকা এই ভ্যাকসিনের পেছনে খরচ করবে? করবে না। ফান্ডিং পুল করবে। সারা গিলবার্ট তার ল্যাবের যে কাজ সেগুলো এত দ্রুত আর তখন চালাতে পারবে না। সো সারা গিলবার্ট যেটা বলছে, আই থিঙ্ক শি ডিড দ্যাট টু গেট ফান্ডিং দ্যাট শি গট। অক্সফোর্ড তাকে ফান্ডিং দিয়েছে গভর্নমেন্টের কাছ থেকে এনে। এন্ড আই থিঙ্ক দিস ওয়াজ এ ভেরি গুড ডিসিশন বাই অক্সফোর্ড, বাই ইউকে গভর্নমেন্ট। এবং এখন যখন ইউকের যে হেলথ সেক্রেটারি রেগুলারলি প্রেস ব্রিফিং করছে, সে নিজে এসেও কিন্তু এটা নিয়ে ব্র্যাক করছে যে আমরা অক্সফোর্ডের ভ্যাকসিন ট্রায়ালটার উপর এখন পুরো ইউকে তাকিয়ে আছে। গভর্নমেন্ট থেকে যা কিছু লাগে দিবে। এটা যে এত বড় ১০০ মিলিয়ন ডলার, ১০০ মিলিয়ন পাউন্ড হুম। বলতেছে যে যদি আমরা সেপ্টেম্বরের মধ্যে এনাফ ভ্যাকসিন তৈরি করতে চাই, তাহলে আমাদের ভ্যাকসিন তৈরি করা শুরু করে দিতে হবে। এবং 100 মিলিয়ন পাউন্ড লাগবে এই ফান্ডিং এর জন্য, শুধু এইখানকার জন্য। এখানে খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট আছে কিন্তু, সেটা হচ্ছে উনি কিন্তু উল্লেখ করেছেন যে এই ভ্যাকসিনটা তারা কিন্তু এটা থেকে কোনো প্রফিট করবে না। তারা তাদের কি সারা গিলবার্ট কিন্তু তার যে সুপারভাইজার ছিলেন বা তার টিমের যে লিডার, তার সাথে তাদের একটা ভ্যাকসিনের কোম্পানি আছে, ভ্যাক্সিটেক। এবং সেই কোম্পানি সে কিন্তু কো-ফাউন্ডার। এবং বলছে এটা প্রফিট করবে না। এবং যদি এই ভ্যাকসিন চলে, যদি এই ভ্যাকসিনটা রিয়েলি কাজ করে, তাহলে তো দিস ইজ এ বিলিয়ন 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 ডলার, ট্রিলিয়ন ডলারের বিজনেস হয়ে যেতে পারে। কিন্তু সেখানে সে বলতেছে যে যেটা আমাদের খরচ হবে, আমরা শুধু সেই খরচটা আমরা চাই
যে পৃথিবীর প্রতিটা মানুষ ডিজার্ভ করে এই ভ্যাকসিনটা পাওয়া। আমি যদি অ্যাড করি, এর ঠিক আছে। আগে মাত্র একটা ভ্যাকসিনে এরকম হয়েছিল। পোলিও ভাইরাসের ভ্যাকসিন যেই ভদ্রলোক বানিয়েছিল, উনিও এই ভ্যাকসিন থেকে পেটেন্ট থেকে টাকা নেয় নাই, সে পেটেন্টটা ওপেন করে দিয়েছিল, এবং যার কারণে ভদ্রলোক অনেক টাকা লস করেছে, বাট অনেক ভালো চোখে থাকে ওয়ার্ল্ড এখনো মনে রাখে। সাবিন এন্ড সাউক সাবিনিন সাউ। ইয়া সো সো জিনিস মেনশন করা উচিত যে এসব কারণেই আমি একটু বলি, এসব কারণে আসলে তার ভ্যাকসিনটা এত হাইলাইটেড হয়েছে আমার যেটা মনে হয়। এক হচ্ছে সে সেপ্টেম্বরের কথা বলেছে, সে খুব নিশ্চিত একটা ধারণা দিয়েছে যে 80% আমি কনফিডেন্ট। এই কথাটা বলেছে বলে এখন সবাই সারা গিলবার্টকে চিনে। আচ্ছা, এখানে আরেকটা জিনিস হাইলাইট করা দরকার আমার মনে হয়, যে পজিটিভিটির কারণটার আরেকটা কারণ এটা হচ্ছে স্বামীর যেরকম আমাদের প্রেজেন্টেশনে দেখালো যে আমাদের কিন্তু 1000-এর উপরে মানুষ প্রথমেই টেস্ট করা হবে, মানে ভ্যাকসিনটা দেওয়া হবে। তা একটা ল্যাবে, আমরা যারা ল্যাবে কাজ করি, যারা গবেষণা, সবাই কিন্তু জানি একটা ল্যাবে বড় পরিসরে জিনিস প্রস্তুত করা যায় না। আমি কিন্তু একটা ল্যাব থেকে 1000 ভ্যাকসিন বানাতে পারি না। তো এখানে আসার কথা আরেকটা, আমি একটু স্ক্রিনটা শেয়ার করতে পারি, আমি শুধু দেখাবো যে এখানে আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে অক্সফোর্ড ইউনিভার্সিটির যে জেনার ইনস্টিটিউট, যে ওরা হচ্ছে সিগমা, মিলিপোর সিগমা নামে একটা কোম্পানি, বা জার্মান কোম্পানি মার্ক, যে ওদের সাথে কাজ করছে। তো ওরা হচ্ছে ফার্মাসিউটিক্যাল সমাধানগুলো দিয়ে থাকে, যে আমার ওষুধ তৈরি করার জন্য যে ক্ষমতাটা লাগবে, বা আমার যদি ভ্যাকসিন তৈরি করতে হয়, আমি যদি 1000 বা 10,000 ভ্যাকসিন তৈরি করতে চাই, সেই ইন্ডাস্ট্রিয়াল পাওয়ারটা আসলে এরা দিচ্ছে। তো ওরা কিন্তু এই যে এখন এই যে অ্যানাউন্সমেন্টটা দিয়েছে, এটা এপ্রিলের 14 তারিখে, যে ওরা এই যে অধিক সংখ্যায় যে ভ্যাকসিনটা তৈরি করা হচ্ছে, সেটা কিন্তু জেনার ইনস্টিটিউট অক্সফোর্ডের সাথে একসাথে কাজ করে যাচ্ছে। তো এটা হচ্ছে একটা ভালো ইতিবাচক একটা দিক, যে এখনই তারা প্রস্তুত হচ্ছে যেন অনেক অধিক সংখ্যায় করতে পারে। তার মানে হচ্ছে আমরা যদি সেপ্টেম্বর বা আরো কয়েক মাস পরে যদি ভ্যাকসিনটা পাই, আমরা খুব দ্রুত সংখ্যাটা বাড়াতে পারবো, মানে ইন্ডাস্ট্রিয়াল স্কেল প্রোডাকশনে যাব। এটা কিন্তু সবাই ভাবতে হবে, আমি যখন ভ্যাকসিন দিব আমার কিন্তু কয়েক হাজারে হবে না, আমার লাখ লাখ থেকে কয়েক মিলিয়ন, কোটি পর্যন্ত লাগবে। তো সেখানে তারা কিন্তু ইতিমধ্যে এই কোম্পানিটার সাথে কাজ করে যাচ্ছে, আর এখন খোঁজা হচ্ছে অন্যান্য আরো কোম্পানি কি একসাথে কাজ করতে পারবে নাকি সারা বিশ্বে। আমার ম্যাকের কাছে একটা প্রশ্ন, ম্যাক, এই ভ্যাকসিন ট্রায়ালের এন্ড পয়েন্ট রিচ করার আগে রিসার্চাররা তো এটার রেজাল্ট গুলো দেখতে পারবে, যেহেতু এটা সিঙ্গেল ব্লাইন্ড, সেই থেকে তো একটা গুড স্ট্র্যাটেজি। ওরা ধরো মাঝপথে 1-2 মাস ভ্যাকসিনটা ট্রায়াল দেওয়ার পর যদি বুঝতে পারে থিংস আর গোয়িং গুড, ওরা ট্রায়াল চালাবে, প্লাস ওইদিকে জার্মান কোম্পানিকে বলবে তোমরা ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন শুরু করো, সো দ্যাট যেই দিন ওরা স্টাডি শেষ করে দেখবে যে উই আর শিওর, সেই দিন থেকেই মানুষকে আবার মানে রোগীকে ভ্যাকসিনটা পৌঁছে দিতে পারে, মাঝখানে যদি 2 মাসের গ্যাপটা না হয়। হতে পারে এটা প্রবাবলি ওয়ান অফ দ্য রিজন যার কারণে ওরা হয়তো সিঙ্গেল ব্লাইন্ড রাখছে স্টাডিটাকে, ডাবল ব্লাইন্ড করে নাই। আই এম নট শিওর, বাট কুড বি। হ্যাঁ, আরেকটা কারণ হচ্ছে যে এখানের যে আউটকামস গুলো, এন্ড পয়েন্ট, না এখানে অবজেক্টিভ এন্ড পয়েন্টস, ঠিক আছে? এখানে তো কোনো, আমরা কিন্তু আউটকামস গুলো পেশেন্ট সিম্পটম অনুযায়ী রাখি নাই। এখানে কিন্তু অবজেক্টিভ এন্ড পয়েন্টস, যে আমরা টি সেল রেসপন্সেস দেখবো, আমরা আর পিসিআর করে ভাইরাসটা দেখবো অন এভরিওয়ান। সো এইখানে হচ্ছে যে ডাবল ব্লাইন্ড করার একটা উদ্দেশ্য হচ্ছে যে যখন পেশেন্টরা ফেরত আসে ল্যাবরেটরিতে, যে ইভ্যালুয়েট করতেছে সে যাতে বায়াস না হয়, ঠিক আছে? কিন্তু এখানে বায়াসড হওয়ার চান্স খুবই কম, বিকজ এখানে একটা বড় বাট আছে যে সেটা একমাত্র কারণ না ডাবল ব্লাইন্ড করা। যেমন যখন এইচআইভি এর ভ্যাকসিন, সরি, এইচআইভি ট্রায়াল করা হচ্ছিল ড্রাগে, this is one of the reasons. আমি একটু অ্যাড করি, একটু অ্যাড করি এটা, কারণ এখানে আমার মনে হচ্ছে একটু ভুল ডিরেকশনে যাচ্ছে কথাটা। সেটা হচ্ছে রিসার্চাররা দেখতে পাবে, এটা আসলে ব্যাপারটা এরকম না। কারণ হচ্ছে ডাবল ব্লাইন্ড করো বা সিঙ্গেল ব্লাইন্ড করো, যে পিআই মানে যারা মানে রিসার্চের হেড, তারা কিন্তু কোড গুলো জানে, তারা কিন্তু যে কোনো মোমেন্টেই তারা ওইটাকে আনকোড করে তারা রেজাল্ট দেখতে পারে। সুতরাং এখানে ডাবল ব্লাইন্ড কাকে বলি? ডাবল ব্লাইন্ড তাকেই বলি যার, যে ভ্যাকসিনটা দিচ্ছে আর যে নিচ্ছে কেউই জানে না কে কি দিচ্ছি আর কি নিচ্ছি, এটা হচ্ছে ডাবল ব্লাইন্ড। কিন্তু যে ডিজাইনার, যে প্রিন্সিপাল ইনভেস্টিগেটর এবং তার যে টিম, তারা জানে যে কে কোনটা আলটিমেটলি পাইছে। ডাবল ব্লাইন্ড হলো হেড কিন্তু জানে
যে কে কোনটা পাইছে, সুতরাং তারা যে কোনো মোমেন্টেই রেজাল্ট কিন্তু বের করে নিয়ে আসতে পারে। এবং আমি একটা ঠিক ঘটনা আছে? অ্যাড করতে এই চাই। একটা, আর ২ হচ্ছে অনেকগুলো প্রশ্ন আসছে, এটা উত্তর না Sure, দিলে এটা ইয়ে হবে, sure. যেটা মনে হয় কেউ ভুল বুঝতেছে। এখানে কিন্তু শুধু টি সেল রেসপন্স না আসলে কিন্তু অ্যান্টিবডি টাইটারও কিন্তু দেখা হবে। ঠিক আছে? তাহলে অ্যান্টিবডিটাও এখানে শুধু টি সেলকেই অ্যাক্টিভেট করা হচ্ছে না, অ্যান্টিবডির রেসপন্সটাও কিন্তু দেখা হবে। অর্থাৎ বি সেলের যে অ্যাক্টিভিটি সেটাও কিন্তু দেখা হবে। ঠিক আছে? তো সুতরাং দুদিকটারই অ্যাক্টিভেট করবে। দুদিকেই। তো সুতরাং অনেকে বলছে শুধু কি টি সেল? না, শুধু টি সেল না। অ্যান্টিবডি তৈরির যে বাকি যে বিশেষ করে নিউট্রালাইজিং অ্যান্টিবডি, যেটা ওই ভাইরাসকেই নিউট্রাল করে, সেই অ্যান্টিবডির রেসপন্স কিন্তু দেখা হবে। সো সো এইখানে যে বিষয়টা হচ্ছে যে ডাবল ব্লাইন্ড পড়ানোর ইচ্ছা হচ্ছে যে যখন রিসার্চার্স আউটকাম দেখবে, ওই আউটকাম যদি স্যাম্পল বেসড হয়, যদি অবজেক্টিভ ব্লাড মেজারমেন্টস হয়, যদি অবজেক্টিভ সেলুলার রেসপন্স দেখা হয় বা নিউট্রালাইজেশন অ্যান্টিবডিজ দেখা হয়, বা পিসিআর করে আমরা ভাইরাল মানে আরএনএ দেখি, তখন কিন্তু মানে ওই কি বলে ভুল সিঙ্গেল হওয়ার ব্লাইন্ড chance। স্টাডি ইজ অলমোস্ট অ্যাজ গুড অ্যাজ ডাবল ব্লাইন্ড, কারণ এখানে কিন্তু ওর রেসপন্সেস গুলি অবজেক্টিভ। দ্যাট ইজ দ্য পয়েন্ট দ্যাট আই ওয়াজ ট্রাইং টু মেক। আর আরেকটা জিনিস হচ্ছে যে এই স্পেসিফিক্যালি এই ট্রায়ালস, ভ্যাকসিন ট্রায়াল গুলিতে কিন্তু ইভেন পিআইরাও কিন্তু এটা তখন দেখতে পারে না। The only board which can see this is DSMB, Data Safety and Monitoring Board, এবং এথিক্স কমিটির সাথে ওরা কাজ করে, ওরা যেটা করবে, যেটা আমাকে বলা হয়েছে, এটা আমি পাইনি কোনো মানে কোনো এক্সচেঞ্জে অফিসিয়ালি পাইনি, কিন্তু আমার বন্ধু যেটা আমাকে বলছে যে জুন জুলাইতে দে উইল ডু অ্যান ইন্টারিম অ্যানালিসিস। সো ডিএসএমবি বোর্ড Okay. এবং তখন ডিএসএমবি বোর্ডের কাছে ওই পাস ফ্রেজ আছে যেটা দিয়ে তারা আনলক করতে পারবে যে কে কন্ট্রোল এবং কে ইন্টারভেনশন, এবং তখন ওরা একটা কিন্তু এটা তো এখানে হয়নি। এখানে তো এটা তো সিঙ্গেল ব্লাইন্ড। এখানে কিন্তু জানে। সিঙ্গেল ব্লাইন্ড এখানে কিন্তু এটা হয়নি। এখানে ওরা জানে যে কে কোনটা পাইছে। এখানে মানে এখানে আমি শুধু রিসিভার, মানে যারা আচ্ছা। ভ্যাকসিন পাচ্ছে তারা জানে না। এখানে একটা ছোট্ট জিনিস অ্যাড করা দরকার। ডাবল ব্লাইন্ড কেন হওয়া উচিত? এটা একটা বড় সমস্যা হয়েছিল যখন এইচআইভি ড্রাগ ট্রায়াল করতে গেছিল, তখন দেখছিল ডাক্তার যদি জানে, ডাক্তার না, ধরো যেই নার্স ভ্যাকসিন দিবে বা ওষুধ দিবে, সে যদি জানে যে এটা ভ্যাকসিন আর এটা হচ্ছে কন্ট্রোল, তার পরিচিত মানুষ আসলে সে ভ্যাকসিনটা দেয়। কারণ মানুষ হিউম্যান টু হিউম্যান বায়াস থাকে। যদি আমি ভ্যাকসিন পুশ করতে আসি, যদি দেখি ইফতি আসছে, আমি ইফতিকে আসলে ভ্যাকসিন দেওয়ার চেষ্টা করবো যাতে করে ইফতি ইমিউন হয়, রাদার দেন ওই কন্ট্রোল গ্রুপ দেওয়া। এখানে হিউম্যান বায়াস তৈরি হয় এবং র্যান্ডমাইজেশন নষ্ট হয়ে যায় এতে। ওই র্যান্ডমাইজেশন প্রসিজার এখানে ওটা হচ্ছে সিকোয়েন্সিয়াল অ্যাসাইনমেন্ট। এক্স্যাক্টলি। সো এইখানে হচ্ছে যে নেক্সট সিকোয়েন্সে যদি তোমার রিলেটিভও থাকে, হ্যাঁ, সে যদি একটা আর্মে অলরেডি অ্যালোকেটেড হয়ে যায়, ইউ কান্ট চেঞ্জ দ্যাট। চেঞ্জ ইট। সো ইটস বাট সিকোয়েন্সিয়াল কাইন্ড অফ অ্যাসাইনমেন্ট এখানে। সো আচ্ছা, যেহেতু আমাদের মোটামুটি একদম আমরা আমাদের আজকে লাইভে শেষ দিকে চলে এসেছি এবং আজকে ম্যাগনিফিসেন্ট রেসপন্স পেয়েছি আমরা ভিউয়ারদের কাছ থেকে। পুরো লাইভ ধরে প্রায় 600-700 মানুষ আমাদের সাথে ছিল, এখনো তারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেছে। মাহের রমজান কালকে থেকে আমরা খুব বেশি আর আমাদের আলোচনাটাকে দীর্ঘায়িত না করি, যেহেতু অনেকেই তারাবির নামাজ পড়তে যাবেন। তো আমরা বলতে চাচ্ছিলাম যে আমরা অক্সফোর্ডে বসে আছি, আমরা আপনার মতনই এক্সাইটেড। আমাদের সাথে একজন আছে কোচি স্যার, যিনি করোনা ভাইরাস নিয়ে এখন কাজ করছে। তার ডিপার্টমেন্ট থেকে সারা গিলবার্ট ভ্যাকসিন নিয়ে এসেছে। আমরা আজকে আলোচনা করলাম ভ্যাকসিনটা কে বানিয়েছে, ভ্যাকসিনটা কিভাবে বানিয়েছে, ভ্যাকসিনটা কিভাবে কাজ করবে, ট্রায়ালটা কিভাবে রান করবে, ট্রায়ালের আউটকাম কিভাবে দেখা হবে, এবং সবশেষ যদি ভ্যাকসিনটা আল্লাহ না করুক কাজ না করে, সেই ক্ষেত্রে আমরা অন্য কি অল্টারনেটিভ দিকে যেতে পারি। যথারীতি করোনাকাস্টের পক্ষ থেকে সায়েন্স নিয়ে আমাদের সব কাটিং এইজ রিসার্চ এবং ভ্যাকসিন আপডেট গুলো আমরা আশা করি প্রত্যেক শুক্র, শনি এবং রবিবার গুলোতে এসে আপনাদের সাথে আলোচনা করার চেষ্টা করব। যারা ভিডিওটি দেখেছেন এবং মনে করেছেন যে ভিডিওটি আপনাদের জন্য উপকারী ছিল, তারা এই ধরনের ইনফরমেশনকে মানুষের কাছে ছড়ানোর জন্য ভিডিওটি শেয়ার করতে পারেন। আর অলওয়েজ রিমেম্বার যে সায়েন্সের উপর ভরসা রাখতে হবে। আগে হোক পরে হোক, অবশ্যই আমরা এই করোনা ভাইরাসকে সায়েন্সের মাধ্যমেই ডিফিট করতে পারবো, যেমনি ভাবে আমরা এর আগেও হাজার হাজার মহামারী ডিফিট করে আজ পর্যন্ত হিউম্যান সভ্যতাকে টিকিয়ে এনেছি। সো সেই প্রত্যাশা রেখে আমরা অক্সফোর্ডের এই গ্রুপকে শুভেচ্ছা জানিয়ে এবং আপনাদের সবাইকে পবিত্র মাহে রমজানের মোবারকবাদ জানিয়ে আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকুন, বাসায় থাকুন, মহামারী থেকে বেঁচে থাকুন, রোজা রাখুন এবং ভবিষ্যতে পরবর্তী এপিসোডে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। বাই। Bye.